স্প্যাম কুইজ লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আজকের আমাদের লেকচারের বিষয় হচ্ছে রাসায়নিক পরিবর্তনের অ্যাসিড ক্ষার সাম্য অবস্থার পাঠটুকু। তো তাড়াতাড়ি শুরু করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এর আগে যে নর্মাল সাম্য অবস্থা কেপিকেসির পার্টগুলো পড়ছি, ওই জায়গায় ভরক্রিয়া সূত্র সম্পর্কিত আমরা যে সকল কথা বলছি, এই সকল কথাগুলো আজকে হচ্ছে আমাদের লেকচারের থ্রু মাথায় রাখতে হবে, কারণ ওই কথাগুলো আমি রিপিট করব না। তো সাম্য অবস্থার আমরা স্পেশালি হচ্ছে ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করে আমরা যখন হচ্ছে কেসিটা নির্ণয় করতাম, কেসিতে আমাদের ছিল যে আমরা ঘনমাত্রার উপর সাম্য ধ্রুবক নির্ণয় করি। এই পার্টটুকু আজকে মাথায় রাখতে হবে। তো শুরু করা যাক। শুরুতে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। তো পানির আয়নিক গুণফলটা কি, যদি তুমি নর্মালভাবে এই বিক্রিয়াটা চিন্তা করো, সেটা কি যে পানি হচ্ছে এমন একটা যৌগ যেটা হচ্ছে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। এই পানির অল্প বিয়োজনটা বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষিত। এখন যদি আমরা এটাতে ওই কেসি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কেসি সূত্র অ্যাপ্লাইয়ের ফলে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনপুট ঘনমাত্রা। সেটা কি হবে, এখন দেখো বিজ্ঞানীরা যখন পরীক্ষা করছেন তারা দেখছেন যে পানি যখন বিয়োজিত হওয়ার ফলে পানির নিজস্ব যেই ঘনমাত্রাটা, সেই ঘনমাত্রা পরিবর্তন অনেক অনেক কম, যার কারণে আমরা এই জিনিসটাকে কি করব, নগণ্য ধরবো, অ্যান্ড সেটাকে আমরা 1 ধরে নিব। যেহেতু পানির ঘনমাত্রার বিয়োজনের যে পরিবর্তন, সে পরিবর্তনটা অনেক অনেক কম। সো পরিবর্তন না হলে কি হবে, এটার ঘনমাত্রা আমরা 1 ধরে নিতে পারতেছি। সো এইটাকে আউট করে দিলে এই কে যেটা আসতেছে সেইটা হচ্ছে অ্যান্ড এই যে এই দুইটা গুণফল, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এই দুইটা আয়নের যে গুণফল সেটাকে আমরা বলবো পানির আয়নিক গুণফল। অ্যান্ড এই জিনিসটা পড়ানোর কারণ হলো এই পানির আয়নিক গুণফলটা আমাদের পিএইচ সম্পর্কিত বিভিন্ন অঙ্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড যেহেতু এইটা আমরা কী করছি, ওই সাম্য ধ্রুবক থেকে নির্ণয় করছি, সো এইটা ওই সাম্য ধ্রুবকের ক্যারেক্টারিস্টিক্স বহন করবে। যে ক্যারেক্টারিস্টিক্সটা কী ছিল, যে আমাদের টেম্পারেচারটা ফিক্স থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটার মান ফিক্স থাকে, টেম্পারেচার চেঞ্জ হলে এটার মান চেঞ্জ হয়। অ্যান্ড এটা পরীক্ষিত যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 10⁻⁻14 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। অর্থাৎ যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে তখন পানির আয়নিক গুণফলের মানটা এইটা হবে। অ্যান্ড এই মানটা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন, পরে আসতেছি। অ্যান্ড নেক্সট যেটা আইটেম সেটা হচ্ছে পিএইচ ও পিওইচ। সবাই তোমরা জানো পিএইচ বা পিওইচদের আসলে আমরা কী বুঝাই, সেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, অর্থাৎ মাইনাস লগ অফ এইচ প্লাস, এটা হচ্ছে আমার পিএইচ। আর হাইড্রক্সিল আয়নের যেটা ঋণাত্মক সেটা হচ্ছে কি মাইনাস লগ অফ ওএইচ, এটা হচ্ছে পিওইচ। এখন একটা কথা নোট করে নাও, সেটা হচ্ছে যে এই যে আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়ন, এই ঘনমাত্রাটা কোনটা কাউন্ট করব। তোমাকে যদি বলা হয় যে একটা দ্রবণের পিএইচ কত, তখন তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কোনটার কাউন্ট করবা। এটা অবভিয়াসলি কিন্তু এরকম না যে দ্রবণে শুধু একটা অ্যাসিড আছে, সো আমি অ্যাসিডের ঘনমাত্রাটা কাউন্ট করব, নট নেসেসারিলি দ্যাট। এটা হচ্ছে যে তোমার একটা যেই দ্রবণটা দেওয়া হবে, সেই দ্রবণে অ্যাসিডের যেই পরিমাণ এইচ প্লাস থাকবে সেটা তো থাকবেই, এমন অন্য কোনো যৌগও যদি থাকে যেটা হচ্ছে আমার এইচ প্লাস আয়ন প্রোভাইড করে, সেইটাও কিন্তু তোমার পিএইচের ভিতর কাউন্ট হবে। অর্থাৎ যদি তোমার কাছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানতে চাই, অর্থাৎ কোনো দ্রবণে পিএইচ জানতে চাই, তখন তোমার কী করতে হবে, ওই দ্রবণে মোট কত পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে সেই পুরাটুকু কাউন্ট করে সেইটার মাইনাস লগারিদম নিতে হবে। ইভেনচুয়ালি তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে এই মাইনাস লগ অফ এইচ প্লাস, সেটা সমান আমার কি পিএইচ। আচ্ছা, এন পি ও এইচের ক্ষেত্রেও কিন্তু কাহিনিটা সেম, যে তোমার পুরো দ্রবণের মধ্যে কী পরিমাণ হাইড্রক্সিল আয়ন আছে সেইটা কাউন্টে আনতে হবে। অ্যান্ড নেক্সট আরেকটা আইটেম হইল কি, যে আমরা এখানে একটা ইকুয়েশন পাইছিলাম, সেটা কি ছিল, যে কে ডাব্লিউ সমান
হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। তোমরা এটা তো অবভিয়াসলি জানো যে হাইড্রোনিয়াম আয়ন যেটা সেটাই কিন্তু হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন এই দুইটা ক্যারেক্টারিস্টিক সেম, কিন্তু এই হাইড্রোনিয়ামটা লেখার কারণ হচ্ছে দ্রবণে অ্যাকচুয়ালি এই হাইড্রোনিয়াম আয়নটাই এক্সিস্ট করে, কিন্তু দুইটা হাইড্রোজেন আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন দুইটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একদম সেম। তো এই যে ইকুয়েশনটা সেইটাতে আমরা একটা কাজ করতে পারি, এটা যদি উভয় পাশে আমরা লগ নিই, সেই লগটা কি হচ্ছে লগ কে ডাব্লু সমান লগ অফ হাইড্রোনিয়াম আয়ন প্লাস লগ অফ OH আয়ন। এখন আমি যদি পুরো ইকুয়েশনকে -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করলে কী হচ্ছে, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস অ্যান্ড এটার সামনে মাইনাস। এখন দেখো আমাদের হচ্ছে যে এই পিএইচ বা POH এর যে পার্টটা ছিল সেই পার্টগুলো এখানে এক্সিস্ট করে। তো এই যে এইটুকু সমান আমি লিখতে পারি পিএইচ, যেহেতু হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের ক্যারেক্টারিস্টিক সেম, আর এইটুকু সমান লিখতে পারি প্লাস POH, আর এইটা কি দেখো মাইনাস লগ অফ 10⁻⁻14। তোমরা এটা ক্যালকুলেট করলে পাবা মানটা হবে শুধু 14। তার মানে কি আমরা এই যে এটা সবাই জানি যে পিএইচ ও POH এই দুইটার যোগফল সবসময় কত হয়, 14 হয়। তো এটা কই থেকে আসছে, এটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল থেকে পাওয়া যায়। আরেকটা বিষয় কি, তোমার যে এই পিএইচ বা POH নির্ণয় করা হয় সেটার স্কেল আমরা কত থেকে কত জানি, সেটার স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এই স্কেলটা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমার মোস্টলি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো কি যে এটা 1.0 m, এই যে এই ঘনমাত্রা 1.0 m মোলার ঘনমাত্রার কোনো দ্রবণ, সে ওটা যদি ওর বেশি কোন মানে এই ঘনমাত্রার বেশি কোনো দ্রবণের ক্ষেত্রে এই রেঞ্জটা থাকতে পারবে না। কেননা তুমি যদি লগ অফ 1.5 নিয়ে দেখো তাহলে দেখবা যে তোমার এই রেঞ্জের ভিতর এই মানটা থাকবে না। এর কারণে হচ্ছে কি যে আমরা লঘু দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করে থাকি, এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। তো এইটা ছিল আমাদের খসড়া কথাবার্তা। আজকে আমরা কথা কম বলবো, অঙ্ক একটু বেশি করব। তো আর থিওরির আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, সেটার জন্য আমরা আরেকটা জিনিস জানবো, সেটা কি যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যেটাকে বলা হয় Ka। তো সেটা কি যে তোমার এটা একটা অ্যাসিড চিন্তা করা হলো, অ্যান্ড তোমরা সম্ভবত জানো যে পানি এমন একটা যৌগ যেটা হচ্ছে একটা উভধর্মী যৌগ, অর্থাৎ এটা অ্যাসিড হিসেবেও কাজ করে, এটা ক্ষার হিসেবেও কাজ করে। কেননা পানি অল্প বিয়োজন হলেও পানিতে কি হয়, পানিতে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নও সে প্রোভাইড করে অ্যান্ড হাইড্রক্সিল আয়নও সে প্রোভাইড করে। তো তুমি এটাকে কিভাবে ইউজ করবা সেটার উপরে এটাকে আমরা ক্ষার বা অম্ল বলবো। যেমন এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে বলে কিন্তু আমরা এখানে পানিকে ক্ষার হিসেবে চিন্তা করব, কিন্তু যদি এটাকে আমরা একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিতাম তখন সেটাকে আমরা অ্যাসিড হিসেবে চিন্তা করব। তো পানি কিন্তু একটা উভধর্মী যৌগ। আচ্ছা, তো এই বিক্রিয়া থেকে আমরা যদি কেসি সাম্যাবস্থায় কেসি চিন্তা করি তাহলে তোমরা জানো কি পাবো, যে হাইড্রোনিয়াম আয়ন তার সাথে হচ্ছে এই অ্যানায়নটা ডিভাইডেড বাই পানি ইন্টু অ্যাসিড। এখন আমরা জানি যে পানি কি হয়, পানির ঘনমাত্রা তেমন চেঞ্জ হয় না, যার কারণে এটাকে আমরা 1 ধরে নিই। সো ইভেনচুয়ালি যেটা পাওয়া যায় সেইটাকে আমরা একটা স্পেশাল কেসে নাম দিছি, সেটা এখানে আমরা কেসি না বলে এখানে আমরা এই জিনিসটাকে Ka বলি। অ্যান্ড এর ক্ষেত্রে একটা কথা বলা হয় যে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকে মান যত বেশি সেই অ্যাসিডটা কিন্তু তত বেশি শক্তিশালী। কেননা ওই অ্যাসিডটা কি করবে, অ্যাসিডের এই যে Ka আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়নটা সমানুপাতিক না, তার মানে কি যে তোমার Ka এর মানটা যত বেশি হবে হাইড্রোনিয়াম আয়ন কি তত বেশি হবে। এবং আমরা কি জানি যে যত বেশি হাইড্রোনিয়াম আয়ন একটা অ্যাসিড প্রোভাইড করতে পারবে বা যত বেশি হাইড্রোজেন আয়ন একটা অ্যাসিড প্রোভাইড করতে পারবে সেই অ্যাসিডটা কিন্তু তত বেশি শক্তিশালী। কেননা শক্তিশালী অ্যাসিড বলতে আসলে আমরা কি বুঝবো, শক্তিশালী অ্যাসিড বলতে আমরা বুঝবো যে একটা দ্রবণে আমরা একটা অ্যাসিড দিলাম, সেখান থেকে আমরা কি পরিমাণ হাইড্রোজেন আয়ন পাচ্ছি। সো যে অ্যাসিড যত বেশি হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে সেটা হচ্ছে তত বেশি শক্তিশালী। তার মানে কি এর মান যত বেশি হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন তত বেশি এবং সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। অ্যান্ড এই সেম কেসটা তোমার Kb বা
ক্ষারের বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রেও সেম এইটা একইভাবে হচ্ছে ডেরাইভ করা যায় যে একটা এই পাশে একটা ক্ষার দিব, সেটা পানির সাথে বা পানি বা যেখানেই পানিটা অম্ল হিসেবে কাজ করবে বিক্রিয়া করে এরকম একটা সাম্য ধ্রুবক আমরা ক্রিয়েট করে কে বি এর মানও নির্ণয় করতে পারি। এবং সেই ক্ষেত্রেও কী হবে, তোমার ও এইচ মূলকটা উপরে থাকবে এবং কে বি এই পাশে থাকবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই কে বি এর মান যত বেশি ও এইচ আয়ন তত বেশি আসবে, এবং ও এইচ আয়ন যত বেশি আসবে পি ও এইচের মান তত কী হবে, তত কম হবে, অর্থাৎ আমাদের ওই যৌগটা তত বেশি কী হবে, ক্ষারীয় হবে বা তত বেশি শক্তিশালী ক্ষার হবে। আচ্ছা, এইটার পর আমাদের যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অলওয়েজ রিমেম্বার যে অসওয়াল্ডের যে লঘুকরণ সূত্র, এইটার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যখন আমরা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য নিব। মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে বোঝাচ্ছে মৃদু অম্ল বা মৃদু ক্ষার, অর্থাৎ যে সকল অম্ল বা ক্ষার আমাদের একটা দ্রবণে বিয়োজন হওয়ার পরে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রক্সিল আয়ন প্রদান করে, অর্থাৎ তারা তীব্রভাবে বিয়োজিত হয় না। তোমরা নর্মালি জানো যেমন HCl, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এগুলো কিন্তু খুব শক্তিশালী অ্যাসিড, তো এরা অনেক বেশি হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে। বাট যেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড যেমন ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু অতটা শক্তিশালী নয়। সো আমরা যখন এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমরা খেয়াল রাখবো যে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা হবে লঘু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। অ্যান্ড একই কারণে এই জায়গাটাতেও বলে দেওয়া আছে যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল বা মৃদু ক্ষারক, এদের বিয়োজন মাত্রা, এই যে কথাটুকু হচ্ছে বিয়োজন মাত্রা আর ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রা, এই বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা কীভাবে হয় এখন দেখব। তো চিন্তা করো যে এটা একটা অ্যাসিড এবং আমরা কি জানি এটা একটা দুর্বল অ্যাসিড, কেননা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করব। তো এই দুর্বল অ্যাসিডটা ফার্স্টে যদি সি ঘনমাত্রা হয় তাহলে কি হবে, যখন এটা সাম্য অবস্থায় আসবে তখন তার থেকে কি অল্প পরিমাণে বিয়োজন হবে, এবং বিয়োজনের ফলে কি হবে, যদি এখানে আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে টোটাল বিয়োজনের পরিমাণ হবে সি আলফা, অ্যান্ড এখান থেকে যে পরিমাণ বাদ যাবে সেটা হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা। এটা থাকবে আমার সাম্য অবস্থায় এই অ্যাসিডের ঘনমাত্রা এবং এই হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা, অ্যানায়নের মোল সংখ্যা। এখন ঘনমাত্রা মোল সংখ্যা আমি মিলায় ফেলতেছি, কারণ এই জায়গাটাতে কি হবে, তোমার এই জায়গায় ওই মানে কি বলে আয়তনটাকে আমরা 1 ধরে নিছি, তো 1 ধরলে তোমার এটা ঘনমাত্রার মোল সংখ্যা একই হয়ে যায়। তো এই জায়গা থেকে যদি আমরা কে এ চিন্তা করি, তো কে এটা কি হচ্ছে, আমার কে এ হচ্ছে উপরে এইটা ইন্টু এইটা, তার মানে সি আলফা ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, সেটা থেকে আমরা পাবো সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা সমান কে এ। ওকে, এখন নেক্সট বিষয়টা হলো কি যে আমরা বলছি যে দুর্বল অ্যাসিড অনেক কম পরিমাণে বিয়োজিত হয়। তো বাস্তব কারণেই কি হচ্ছে যে আলফার মানটা অনেক কম হচ্ছে, আলফার মানটা কম হওয়ার কারণে 1 মাইনাস আলফা টেন্স টু 1 হয়, মানে 1 থেকে খুবই ক্ষুদ্র একটা সংখ্যা বাদ দিলে ওই মানটা প্রায় 1-এর কাছাকাছি চলে আসে। তো আমরা এই পুরোটাকে 1 ধরে নিই। সো 1 ধরার পর কী পাই আমরা, কে এ সমান সি আলফা স্কোয়ার, আলফা সমান কি আসে রুট ওভার কে এ বাই সি সমান রুট ওভার কে এ ইন্টু রুট ওভার 1 বাই সি। আচ্ছা, এখন দেখো সেইটা হচ্ছে কি যে তোমার কে এ এটা হচ্ছে সাম্য ধ্রুবক, অ্যান্ড অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটা কি, এটা হচ্ছে সাম্য ধ্রুবকের ক্যারেক্টারিস্টিক্স বহন করে, তার মানে এটা তাপমাত্রা নির্ভরশীল একটা ধ্রুবক। টেম্পারেচার ফিক্স থাকলে এই মানটা ধ্রুবক, তার মানে রুট ওভার কে এর মানটা ধ্রুবক। সো আলফা সমানুপাতিক হয় রুট ওভার 1 বাই সি। এই জিনিসটাই ছিল আমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে, যেটা বলা হয়েছিল যে বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা ওই অম্ল ক্ষারের দ্রবণের মোলার ঘনমাত্রা যেটা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইটা ছিল আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অ্যান্ড আমি ফার্স্টে বলছি যে এটা মৃদু অম্ল বা ক্ষারের ক্ষেত্রে, সো তীব্র অম্ল বা ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করব না।
আচ্ছা, তো নেক্সট আইটেম হচ্ছে অম্লত্ব ও ক্ষারত্ব। এইটা সম্পর্কে অল্প কথা বলবো। সেটা কি যে একটা জিনিস মনে রাখবা, অম্লত্ব অলওয়েজ ক্ষারকের হয় আর ক্ষারকত্ব অলওয়েজ অম্লের হয়। অর্থাৎ অম্লত্ব যেই অম্লত্ব ও ক্ষারত্ব এগুলো একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে এই বৈশিষ্ট্যটা হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য, এই ক্ষারকত্ব বৈশিষ্ট্যটা একটা অম্লের বৈশিষ্ট্য। কিভাবে? সেটা হচ্ছে যে এক মোল ক্ষারককে প্রশমিত করতে যত মোল এক ক্ষারকীয় অম্লের প্রয়োজন। এই দেখো এখানে কি বলা আছে যে এক ক্ষারকীয় অম্লের প্রয়োজন। অর্থাৎ আমি এক মোল ক্ষারক নিব, সেটাকে প্রশমিত করবো। প্রশমিত করতে আসলে কী বোঝায়? যে একটা দ্রবণে যদি ক্ষারক দেই তাহলে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, আর যদি অম্ল দেই তাহলে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তো এই দুইটা পরিমাণ যদি সেম থাকে তাহলে ওই দ্রবণটা প্রশমিত হয়। তোমার যে পানির আয়নিক গুণফলটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল? যে KW সমান ছিল হাইড্রোনিয়াম আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন। তো এই দুইটার বিয়োজনে দেখো এটা আলফা KW যদি হয় তাহলে আলফা স্কোয়ার সমান কী হবে? 10⁻⁻14। তো আলফা সমান তুমি পাবা 10⁻⁻7। এবং আমরা কিন্তু জানি পানি একটা প্রশম দ্রবণ, অর্থাৎ এই আলফার পরিমাণ দেখো এই 10⁻⁻7, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নেরও 10⁻⁻7, পানিরও 10⁻⁻7। অর্থাৎ যে একটা প্রশম দ্রবণ হইতে হইলে সেটাতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন দুইটার ঘনমাত্রাটা সেম হইতে হবে, সেটাকে একটা প্রশম দ্রবণ বলে। তো এক মোল ক্ষারককে প্রশমিত করতে, অর্থাৎ ক্ষারক যে পরিমাণ হাইড্রক্সিল আয়ন প্রোভাইড করবে সেই পরিমাণ হাইড্রক্সিল আয়নের পরিমাণ হাইড্রোজেন আয়ন পেতে আমাদের যত মোল এক ক্ষারকীয় অম্লের প্রয়োজন। এক ক্ষারকীয় অম্ল অর্থাৎ HCl একটা এক ক্ষারকীয় অম্ল। আবার এটার জন্য ক্ষারকত্ব জানতে হবে। ক্ষারকত্ব আবার সেম, যে এক মোল অম্লকে প্রশমিত করতে যত মোল এক অম্লীয় ক্ষারের প্রয়োজন। অর্থাৎ এই দুইটা হচ্ছে পারস্পর নির্ভরশীল। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার এক অণু HCl লাগে। আর এক ক্ষারকীয় অম্ল বলতে যদি আমি বুঝাই তাহলে হচ্ছে নর্মাল কেজে এভাবে বোঝা যায় যে একটা HCl অণু একটা হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে, কিন্তু সালফিউরিক অ্যাসিডের একটা অণু দুইটা হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে। এর কারণে এটা এক ক্ষারকীয় নয়, এটা দ্বিক্ষারকীয়। অর্থাৎ যে সকল অ্যাসিড একটা অণু একটা হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে সেটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে এক মোল HCl দরকার, সেখান থেকে আমরা এটা পাই। তার সাথে এক অণু আমরা পানি পাবো। তো এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারো এইভাবে, যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা OH আছে যার কারণে একটা HCl লাগলো, এটাতে দুটা OH আছে, সো দুইটা হাইড্রোজেন লাগবে। তার মানে কি যে যত হাইড্রোক্সিল আয়ন যত বেশি হবে সেই কয়টা করে আমার HCl দরকার হবে। অর্থাৎ যদি হাইড্রোক্সিল আয়ন দুইটা হয় তাহলে কি হচ্ছে দুইটা করে আমার HCl লাগতেছে। অর্থাৎ এটার অম্লত্ব হচ্ছে 2, এটার অম্লত্ব 1। অ্যান্ড অক্সাইডের ক্ষেত্রে কি হয়? অক্সাইডের যেই যোজনী, এখানে দেখো যোজনী কত, এনে অক্সাইডের যোজনী হচ্ছে কত? 3। অক্সাইডের যোজনী 3 প্লাস আবার এখান থেকে তুমি যদি এইটাকে কি করো, এইটাকে যদি তুমি হচ্ছে বিক্রিয়া ঘটাও, দেখবা যে 6 অণু HCl লাগতেছে। কেননা এইটা থেকে আমরা 3 অণু পানি এবং 3 2 6টা হাইড্রোজেন আয়ন বের করে আনতেছি, যেটা হচ্ছে আমার অক্সাইডের সাথে যুক্ত হতে পারতেছে। এইটা একটা। আবার হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইড, এইটার সাথে আবার দেখো এগুলো হচ্ছে তুমি কিভাবে বের করবা? তুমি হচ্ছে যদি অম্লত্ব বের করতে বলে যেটা দিবে সেইটার সাথে তুমি HCl বিক্রিয়া ঘটাবা, বিক্রিয়া ঘটে সমতা বিধান করবা। সমতা বিধান করলে HCl এর মোল সংখ্যা যত হবে সেটাই হবে তোমার ওই ক্ষারকের অম্লত্ব। অ্যান্ড ক্ষারকত্বের ক্ষেত্রে কি করবা? তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা। অম্লত্ব বের করতে চাইলে HCl, ক্ষারত্ব বের করতে চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার বিষয়ে কিছু জানার দরকার নাই। নেক্সট যেটা অনুবন্ধী অম্ল বা ক্ষার। অনুবন্ধী অম্ল বা ক্ষারের কনসেপ্টটাও অনেকটা সহজ। সেটা কেমন? যে তোমার একটা অ্যাসিড বা ক্ষার বিক্রিয়া করে, সেই অ্যাসিড বা ক্ষার বিক্রিয়া করার পরে কিন্তু দুইটা নতুন মূলক হোক বা যৌগ হোক আমাদেরকে প্রোভাইড করবে। এখন এই নতুন মূলক বা যৌগগুলোকেই আরও নাম দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে অনুবন্ধী যৌগ। কীভাবে? দেখো যে যখন একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করে, প্রোটন বলতে কিন্তু আমরা হাইড্রোজেন আয়নকে বুঝি। তো যখন একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করে তখন হচ্ছে সে
যেই জিনিসটাতে পরিণত হবে সেটা হবে আমার অনুবন্ধী ক্ষার। আর একটা ক্ষারক যখন OH আয়ন ত্যাগ করে বা প্রোটন গ্রহণ করে, OH আয়ন ত্যাগ করে বা প্রোটন গ্রহণ করে, তখন যা উৎপন্ন হবে সেইটা হচ্ছে আমার অনুবন্ধী অম্ল। অর্থাৎ HCl এখানে একটা কি করছে, প্রোটন ত্যাগ করছে। প্রোটন ত্যাগ করার ফলে সে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, যার কারণে আমার এই ক্লোরাইড আয়নটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আর এই অ্যামোনিয়া হচ্ছে একটা প্রোটন গ্রহণ করছে, আমি বলছিলাম প্রোটন গ্রহণ অথবা OH আয়ন ত্যাগ। সো এই যে এই অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড। এখন এইগুলো অ্যাসিড বা ক্ষার কীভাবে হইলো সেটা দেখো। আমরা আসলে অ্যাসিড বা ক্ষারের নর্মাল সংজ্ঞা এভাবে চিন্তা করি যে কোনো একটা মূলক যদি প্রোটন ত্যাগ করতে পারে তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমার অ্যাসিড। কোনো একটা মূলক যদি প্রোটন গ্রহণ করতে পারে সেটা হচ্ছে আমার ক্ষার। তো ক্লোরাইড আয়ন কিন্তু একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন গ্রহণ করতে পারবে, এর ক্ষমতা আছে। সো এটা একটা ক্ষার। অ্যান্ড এটা কার ক্ষার? এটা হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষার। এই অনুবন্ধী ক্ষার বা অনুবন্ধী অ্যাসিড কথাগুলো তোমার অনেক বেশি নির্ভরশীল বিক্রিয়ার উপর। তুমি বিক্রিয়া যেভাবে দেখাবা সেই বিক্রিয়া থেকেই তুমি বলবা যে এটা অনুবন্ধী ক্ষার না অম্ল। তুমি বিক্রিয়াতে যদি এই Clটা এখানে ইউজ করতে, অর্থাৎ এই বিক্রিয়াটা এই পাশে দিতে আর এটা এই পাশে দিতে, তখন তুমি বলতে যে ক্লোরাইড আয়নের অনুবন্ধী অ্যাসিড হলো HCl। তখন HClকে আমরা অনুবন্ধী অ্যাসিড বলতাম। নট নেসেসারিলি যে সবসময় একটা যৌগের নাম অনুবন্ধী ক্ষার বা অ্যাসিড হবে, এইটা নির্ভর করে বিক্রিয়ার উপর। তুমি যদি এই বিক্রিয়াটা এই পাশে দিতে, এটা ওই পাশে দিতে, তাহলে এই Cl এর অনুবন্ধী অ্যাসিড হইতো HCl অ্যান্ড এই অ্যামোনিয়ামের অনুবন্ধী ক্ষার হইতো অ্যামোনিয়া। অর্থাৎ এখানে অ্যামোনিয়ামও কিন্তু দেখো হাইড্রোজেন প্রোটন ত্যাগ করতে পারবে, যার কারণে এটা একটা অ্যাসিড এবং এটা প্রোটন গ্রহণ করতে পারবে বলে ক্ষার। আচ্ছা, এরপর আমরা যাব বাফার দ্রবণে। আচ্ছা, বাফার দ্রবণের সংজ্ঞা না বলে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে বাফার দ্রবণ এমন একটা দ্রবণ যেটা pH এর পরিবর্তনকে বাধা দেয়। জাস্ট এইটুকু কথা, যে বাফার দ্রবণ এমন একটা দ্রবণ যেটা pH এর পরিবর্তনকে বাধা দেয়। আচ্ছা, এই বাধাটা কেমন? সেটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা প্রক্রিয়া বের করছি, যার ফলে pH পরিবর্তন মানে কি, যে আমি যদি হাইড্রোজেন আয়ন প্রোভাইড করি নতুন করে, দ্রবণ একটা আছে, ওই দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন প্রোভাইড করি, সেখানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে কি pH পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি দ্রবণটা এমনভাবে তৈরি করব যার ফলে যদি আমি হাইড্রোজেন আয়ন প্রোভাইড করি তখন সেই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বাড়বে না, আর না বাড়ার কারণে আমার pH পরিবর্তনটা হবে না। সেটা কেমন দেখো, যে আমি অনেক রকমের বাফার দ্রবণ হয়, একটা বাফার দ্রবণ দিয়ে চিন্তা করি। সেটা হচ্ছে যে একটা দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের সাথে একটি তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের মিশ্রণ। একটা দুর্বল অ্যাসিড যেটা কিনা আমার অ্যাসিটিক অ্যাসিড, এইটার সাথে একটি তীব্র ক্ষার, সাপোজ যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটার বিক্রিয়ায় উৎপন্ন লবণ যেটা হচ্ছে আমার সোডিয়াম অ্যাসিটেট। তো অ্যাসিটিক অ্যাসিড এবং এই সোডিয়াম অ্যাসিটেট, এই দুইটার মিশ্রণ হচ্ছে আমার একটা বাফার দ্রবণ। এখন এখানে যে অনুবন্ধী ক্ষার বা অ্যাসিড পড়লাম, এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা শক্তিশালী অ্যাসিডের, যেহেতু এটা কি HCl একটা শক্তিশালী অ্যাসিড, এটার কি অনুবন্ধী ক্ষার এটা। তো একটা শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হবে, একটা দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী হবে। আবার একটা দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড শক্তিশালী হবে, একটা সবল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড দুর্বল হবে। ভাইস ভার্সা, জিনিসটা মানে উল্টা, যে এটা শক্তিশালী হলে এটা দুর্বল, এটা দুর্বল হলে এটা শক্তিশালী। তো আমরা এখানে কি ইউজ করছিলাম বলো? আমরা এখানে একটা দুর্বল অ্যাসিড ইউজ করছিলাম। তো এটার অনুবন্ধী ক্ষার যেটা, সেটা কি, সেটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। সো এই অ্যাসিটেট আয়নটা কিন্তু শক্তিশালী হবে, এটা একটা শক্তিশালী ক্ষারের মতো ব্যবহার দেখাবে। তো যে দ্রবণটা আমরা প্রস্তুত করছি সেই দ্রবণের ভিতর আমরা কি পাচ্ছি, একটা
দুর্বল অ্যাসিড এবং সেটার অনুবন্ধী ক্ষারের লবণ। তো এই দুর্বল অ্যাসিডটা দেখো আমরা কি জানি, যেগুলো দুর্বল অ্যাসিড সেগুলো হচ্ছে মানে উভমুখী বিয়োজন প্রক্রিয়া দেখায়, অ্যান্ড যারা সবল তারা একমুখী দেখায়। তো এই দ্রবণ এটা কি আমার হচ্ছে বাফার দ্রবণ। এখন এই দ্রবণে আমি সামান্য পরিমাণ HCl দিব। তো সামান্য পরিমাণ HCl আমাকে কি প্রোভাইড করবে, আমাকে হাইড্রোজেন আয়ন প্রোভাইড করবে। অ্যান্ড আগে থেকে একটা হাইড্রোজেন আয়ন ছিল, তো এই দ্রবণের pH সেখানে এক্সিস্ট করতো। নতুন হাইড্রোজেন আয়ন দেওয়াতে সেখানে কি দ্রবণের মোট হাইড্রোজেন আয়নটা কি হচ্ছে, বেশি হচ্ছে, সো pH বেড়ে যাওয়ার কথা। তো এখানে কি হয় আসলে যে এইটাতে একমুখী বিয়োজন, সো এখানে কিন্তু এই অ্যাসিটেট আয়ন যেটা এটা অনেক বেশি আছে। যখন আমরা এই হাইড্রোজেনটা প্রোভাইড করি তখন এই হাইড্রোজেন আয়নটা এই অ্যাসিডেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যান্ড আমরা কিন্তু একটা দ্রবণে একটা অ্যাসিডের যৌগ দিলে সেটার কিন্তু pH-এর মান বেড়ে যাবে না। এটা নির্ভর করতেছে যে ওই দ্রবণে কী পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে সেটার উপর, এটা কিন্তু অ্যাসিড যৌগের উপর না। যেমন তুমি যদি HCl একটা দ্রবণে দাও, সেই HCl 1 মোল HCl দিলে যদি সেইটা পুরাটা বিয়োজিত না হয় তাহলে কিন্তু আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোল হবে, 1 মোল পার লিটার হবে না, সেটা কিন্তু আরও কম হবে। অর্থাৎ এটা কিন্তু যৌগ আকারে থাকলে সেটা pH-এর উপর কোনো রকম ইফেক্ট ফেলায় না। এটা বিয়োজিত হয়ে যখন হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে সেটা কিন্তু pH-টাতে ইফেক্ট ফেলায়। একইভাবে যখন অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন হিসেবে থাকে তখন কিন্তু সেটা দ্রবণের pH-এ ইফেক্ট ফেলাবে। বাট এখানে যেহেতু সেটা কি একদম যৌগ আকারে তৈরি হয়ে যাচ্ছে, নতুন হাইড্রোজেন আয়ন দিলাম, সেইটা এটার সাথে যুক্ত হয়ে এই ব্যাকওয়ার্ড রিয়াকশন করে কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করতেছে। এই অ্যাসিডটা কিন্তু pH-এর উপর কোনো ইফেক্ট ফেলাবে না। অর্থাৎ যেই পরিমাণে আমি হাইড্রোজেন আয়ন দিলাম সেটা কিন্তু আমার অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হলো, এটা ঘনমাত্রা চেঞ্জ হলো। বাট আমার যে হাইড্রোজেন আয়ন সেটা ঘনমাত্রা কিন্তু দ্রবণে চেঞ্জ হলো না, যার কারণেই এখানে কিন্তু pH-এর কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে আমার বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। অ্যান্ড এই বাফার দ্রবণের এই যে ইকুয়েশনটা থেকে লিখতে পারি আমরা যে Ka সমান হাইড্রোজেন আয়ন CH3 ডিভাইডেড বাই আমার তো আমরা দেখি এই ইকুয়েশনটাকে আমরা একটু অন্যভাবে লিখি। সেটা কি, যে আমি হাইড্রোজেন আয়নটা এক পাশে নিব, বাকি সব কিছু আরেক পাশে, সেটা Ka CH3 COOH ডিভাইডেড বাই CH3 CO। আচ্ছা, আমি এখন দুই পাশে ঋণাত্মক লগারিদম নিব। তো বুঝতে পারছো ঋণাত্মক লগারিদম নিলে কী পাবো, আমি এই pH পাবো এই পাশে। pH সমান কী পাবো, এটা ঋণাত্মক লগারিদম মানে pKa। তারপরে দেখো মাইনাস লগারিদম CH3 COOH ডিভাইডেড বাই CH3 COO মাইনাস। এটাকে যদি আমি প্লাস করি, অর্থাৎ চিহ্নটা যদি প্লাস করি তাহলে এইটা হচ্ছে উল্টে যাবে। তো উল্টে যায় কী পাবো, এটা। অ্যান্ড ইভেনচুয়ালি দেখো এটা হচ্ছে আমার লবণের ঘনমাত্রা, কেননা লবণ যেটা ছিল এটা পুরোপুরি বিয়োজিত হয়, তীব্র বিয়োজন, সো পুরোপুরি বিয়োজিত হয়ে যা পাই এটা লবণের মূল সংখ্যা, অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে এটা কি আমার অ্যাসিড। সো এটাকে এভাবে লেখা যায় যে pKa প্লাস লগ n অফ, এটা কিন্তু আমার লবণের, সো সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। এখন তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে এটা ঘনমাত্রা ছিল, সেখান থেকে আমরা সরাসরি মূল সংখ্যা কীভাবে লিখলাম। সেটা হচ্ছে যে এইটা আর এটা দুইটা কিন্তু একই দ্রবণে আছে, যেহেতু দুইটা একই দ্রবণে আছে সো এটা ঘনমাত্রা কি n সল্ট ডিভাইডেড বাই v, আবার এটার ঘনমাত্রা হচ্ছে n অ্যাসিড ডিভাইডেড বাই v। এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, তো এই ভি আর এই ভি তো সেম, সো এটা ভ্যানিশ হয়ে যায়, যার কারণে আমরা এখানে ঘনমাত্রার অনুপাত থেকে সরাসরি কিন্তু মোল সংখ্যার অনুপাতে লিখতে পারছেন। এটাই হচ্ছে বাফার দ্রবণের pH-এর ইকুয়েশন। অ্যান্ড এই ইকুয়েশনের আরেকটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে হেন্ডারসন-হেসেলবাত ইকুয়েশন। এটা বইয়ে লেখা আছে, দেখে নিও। তো
এখন আমরা অঙ্কে যাব। অঙ্কগুলোর মধ্যে অনেকগুলো অঙ্ক আমি দেখাইছি যে পিএইচ নির্ণয় সংক্রান্তিত বা পিএইচ দেওয়া আছে ওইখান থেকে কিছু একটা বের করা। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কনসেপ্ট খুব ভালোভাবে মানে মাথায় রাখবো আমরা, যেটা আগে বলছি। সেটা কি ছিল যে এই পিএইচটা হচ্ছে ওই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যে হাইড্রোজেন আয়নটা আমার দ্রবণের ভিতর এক্সিস্ট করে। তো এখানে বলছে যে সালফার ট্রাইঅক্সাইড দ্রবণে পিএইচ পাওয়া গেল 3। ওই দ্রবণের H2SO4 এর ঘনমাত্রা কত, ঘনমাত্রা চাইছে। এখন দেখো সালফার ট্রাইঅক্সাইডের দ্রবণটা অর্থাৎ পানির দ্রবণ বুঝাইছে এখানে। তো সালফার ট্রাইঅক্সাইডে পানির দ্রবণ থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে H2SO4, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডে পানির দ্রবণ থেকে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু আমার এই পিএইচটা প্রোভাইড করে, অর্থাৎ এই পিএইচ, এই সালফিউরিক অ্যাসিড আসে। আর এই সালফিউরিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে যখন বিয়োজিত হয় তখন হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটা যেই হাইড্রোজেন আয়নটা প্রোভাইড করে, এই হাইড্রোজেন আয়নটা আমার এই পিএইচটা দেয়। আচ্ছা, তো আমার কি চাইছে, আমার চাইছে এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তো আমরা যেই তথ্যটা পাইছি, তথ্যটা ছিল যে পিএইচ কত। তো পিএইচ সমান লিখতে পারি কত, পিএইচ সমান 3। সো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন সমান 3। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻3। এটা তোমরা লগারিদমের সূত্র থেকে জানো। তো বিষয়টা হলো কি, যে এই হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা পাইলাম, এটা কি পুরা দ্রবণের ভিতর যত পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে সেইটাই হচ্ছে আমার এই এখানে যে 10⁻³ সেই মানটা। তো দ্রবণে আমি 2H+ পাইছি, সেইটার পরিমাণটা হচ্ছে 10⁻⁻3। এখন দেখো বিয়োজনের ক্ষেত্রে যদি এটা S হয়, এটা হবে 2S, এটা হবে S, ঠিক আছে। এটা S হলে এটা 2S, এটা S। তো এই 2S সমান কিন্তু 10⁻⁻3। সো সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা এখানে, সেটা কিন্তু 10⁻⁻3/2। সো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে তোমার মানে ভর্তি পরীক্ষায় অ্যাকচুয়ালি প্রশ্নগুলো করে। অর্থাৎ তোমার এই পুরো ঘনমাত্রাটা হচ্ছে তোমার দ্রবণে যত পরিমাণ হাইড্রোজেন আয়ন এক্সিস্ট করে সেটা ঘনমাত্রা, এটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে পুরা ওই যত পরিমাণ হাইড্রোজেন আয়ন করে সেটা। অ্যান্ড এই বিয়োজনের ফলে 2H+, সো 10⁻³ সমান হচ্ছে 2S, যেটা থেকে আমি S সমান লিখতে পারি 10⁻³ / 2, যেটাই হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা গেল। এখন দুইটা অঙ্ক আছে কাইন্ড অফ সিমিলার। এটাতে এটার মোলার ঘনমাত্রা বলছে, এটাতে এটা মোলার ঘনমাত্রা বলছে। বিষয়টা হলো কি, এখানে হচ্ছে POH চাইছে, এখানে এটার PH চাইছে, বা এটারও যদি PH চাইতো তাহলে আমরা কি করতাম, এই যে PH + POH সমান 10⁻14। সো POH বের করে এটা থেকে বিয়োগ দিয়ে দিতাম, তো PH পাইতাম। আবার PH বের করে এটা থেকে বিয়োগ দিতাম, POH পাইতাম। অনেক সহজ। তো এই দুইটা অঙ্কের মধ্যে ঝামেলাটা কোথায়, সেটা হচ্ছে যে HCl এটা হচ্ছে সবল অম্ল, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা দুর্বল ক্ষারক। তো যখন তোমার দুর্বল ক্ষারক অথবা দুর্বল অম্ল দিবে, তখন কিন্তু সেই দুর্বল ক্ষারক বা দুর্বল অম্ল কি পরিমাণ বিয়োজিত হয় বা তার বিয়োজনের পার্সেন্টেজটা কেমন সেটা কিন্তু আমরা জানি না। বাট যেটা সবল অম্ল বা সবল ক্ষার, সেটা কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়। তার মানে কি, যদি HCl এর বিয়োজনটা আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা H+ Cl- পাবো। অর্থাৎ যে পরিমাণ HCl ছিল সেটাই কিন্তু H+ অ্যান্ড Cl- রূপান্তরিত হবে। বাট যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের আমরা বিয়োজন চিন্তা করি, সেটার কিন্তু পুরোপুরি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা বিয়োজিত হবে না, কিছু অংশ বিয়োজিত হবে এবং কিছু অংশ অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। তার মানে এখানে H+ এর ঘনমাত্রা কিন্তু 0.1 m, কারণ এটা S হলে এটাও S, এটাও S। কিন্তু এইখানে কিন্তু সাম্য অবস্থায় এই পুরো 0.01 m অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা কিন্তু অ্যামোনিয়ামে পরিণত হবে না। কিছু পরিমাণ অ্যামোনিয়ামে পরিণত হবে, বাকিটুকু কিন্তু অ্যামোনিয়ামে পরিণত হবে না।
যেটার কারণেই কিনা আমার দরকার পড়ে বিয়োজন ধ্রুবকের। এই বিয়োজন ধ্রুবককে ইউজ করে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়েছে সেটা বের করতে পারবো। সেটা কি ছিল, আমাদের কেবি সমান ছিল আলফা স্কোয়ার সি। সেখান থেকে কেবি এর মানটা আমি জানি 1.8 × 10⁻⁵। আলফাটা কি আলফাটা আমার বিয়োজনের পরিমাণ, অ্যান্ড সিটা হচ্ছে আমার এই যে গিভেন ঘনমাত্রা, যেটা প্রথমের ঘনমাত্রা ছিল সেটা কি 0.01 m। ঠিক আছে, তো এইখান থেকে আমি আলফা সমান পাবো √1.8 × 10⁻⁵ ডিভাইডেড বাই 0.01। এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে কি পরিমাণ অ্যামোনিয়াম এবং কি পরিমাণ হাইড্রক্সিল আয়ন বিয়োজিত হলো সেটার পরিমাণ, অর্থাৎ ইভেনচুয়ালি এটাই হচ্ছে আমার OH আয়নের ঘনমাত্রা। এইটাকে জাস্ট আমি ঋণাত্মক লগারিদম করলে কিন্তু POH এর মানটা পেয়ে যাব। বাট এটাতে আমার অত কিছু করতে হচ্ছে না, কেননা আমি জানি এটা সবল অম্ল, এবং সবল অম্লের ক্ষেত্রে কি হয় যে এটা পুরোপুরি বিয়োজিত হবে। সো 0.1 mটাই হচ্ছে আমার আলফা বা সি। এই আলফা আর সি একই, কেননা যে পরিমাণ দেওয়া হয় ওই পরিমাণই বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তো আমরা কিভাবে চিনবো জিনিসটা, যে যখন আমরা খেয়াল করব যে এই মানে দুর্বল অম্ল দিছে বা দুর্বল ক্ষার দিছে এবং KB বা KA এর মান দেওয়া আছে, তখন হচ্ছে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে সেখান থেকে আমরা বিয়োজনের পরিমাণটা বের করব, অ্যান্ড ইভেনচুয়ালি ওই বিয়োজনের পরিমাণটাই হচ্ছে আমার হাইড্রক্সিল আয়ন অথবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। অ্যান্ড ওইটাই কিন্তু আমার ওই দ্রবণে PH বা POH এর পরিমাণটা বের করে দিবে। বাট এটার ক্ষেত্রে এটা নেসেসারি না, এখানে জাস্ট এটাকে আমি মাইনাস লগারিদম করে দিলেই হয়ে যাচ্ছে। এটা ছিল একটা পার্ট। নেক্সট একটা পার্ট আছে, সেইটাতে আমাদের হচ্ছে বলে দিছে 0.1 m সালফিউরিক অ্যাসিড দ্রবণে PH ও POH কি। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তুমি যদি এইটার মান বসাও যে -log⁡, এটা যেহেতু মানে পুরোটাই বিয়োজিত হবে। সো এটা কি দেখো, সালফিউরিক অ্যাসিড বলছে 1.5 m, তো এটা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি হাইড্রোজেন আয়ন পাবো। সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় যদি তুমি মানটা বসাও 1.5, তাহলে কী হবে দেখো 1.5, এবং কিছুক্ষণ আগে আমরা যেটা এখানে পড়ছিলাম যে এইখানে 2 দিয়ে ভাগ হয়, 2 দিয়ে ভাগ হওয়ার পর যেটা পাই সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, অ্যান্ড এটা এস হলে এটা হবে 2s। তো এখানে এসটা হচ্ছে 1.5, তাহলে আমার এখানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো এই মানটা যেটা, সেই মানটা আসবে তোমার PH সমান আসবে -0.477। ওকে, তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে জানতাম যে PH এর যে স্কেলটা সেটা হচ্ছে 0 থেকে 14 ভিতর, কিন্তু এটা কি হচ্ছে দেখো -0.477 হয়ে যাচ্ছে। কারণ এইটাকে এখন যদি তুমি আবার মানে POH বের করো দ্রবণের, তাহলে POHটা হচ্ছে 14.477 হয়ে যাবে, যেটা কিনা আমার রেঞ্জের ভিতর পড়ে না। যার ফলে আমরা বলছিলাম যে যদি তোমার ঘনমাত্রা কাউন্ট হয় তাহলে সেটা কিন্তু 1.8 m এর বাইরে যাওয়া যাবে না। সো এই যে এই দ্রবণগুলোর ক্ষেত্রে কিন্তু PH কথাটাই প্রযোজ্য না। তো এইরকম যদি কখনো অঙ্ক দেয় তখন বলতে হবে যে এইটা PH স্কেলের রেঞ্জের ভিতর পড়বে না, যার কারণে এটার ক্ষেত্রে PH মানে PH স্কেল প্রযোজ্য নয়, যার ফলে এটার PH নির্ণয় করা সম্ভব না। আমরা এটা এভাবে লিখে দিব সুন্দর করে ভাষা দিয়ে। আর নেক্সট একটা অঙ্ক, এটা খুব ট্রিকি একটা অঙ্ক, সেটা কি দেখো যে এটা সালফিউরিক অ্যাসিড, এটা ঘনমাত্রা বলে দিছে। সো আমার PHটা আমরা কি জানি, PH সমান -log⁡H+N, যেটা হবে 2 × 10⁸। আচ্ছা, এইটা যদি তুমি বের করো সেক্ষেত্রে তুমি যে মানটা পাবা সেইটা কিন্তু আমার অ্যাকুরেট মানটা না, মানে এই অ্যান্সারটা কিন্তু ঠিক হবে না। অ্যান্সারটা ঠিক না হওয়ার কারণ হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হবে একটা জলীয় দ্রবণে। আচ্ছা, তো জলীয় দ্রবণে আমরা কি জানি, জলীয় দ্রবণে পানির পানির হাইড্রোনিয়াম আয়ন 10⁻⁷ পরিমাণ থাকে এবং হাইড্রক্সিল আয়ন থাকে 10⁻⁷ পরিমাণ। এখানে দেখতে পাচ্ছ তুমি যে এইটার যে হাইড্রোজেন আয়ন সেটার পরিমাণ কিন্তু এই পানির হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নের তুলনায়ও কম। তো
যেহেতু অনেক কম, এবং আমরা কি জানি যে একটা দ্রবণের ভিতর যখন আমরা পিএইচ কাউন্ট করি তখন আমরা পুরো দ্রবণের হাইড্রোজেন আয়নগুলো কাউন্ট করি। সো জলীয় দ্রবণে অবভিয়াসলি 10⁻⁷ পরিমাণ হাইড্রোজেন আয়নও আছে। সো এটার সাথে কিন্তু আমার ওই 10⁻⁷ পরিমাণ হাইড্রোজেন আয়ন যোগ দিয়ে তারপর যে অ্যান্সারটা আসবে সেটা বের করতে হবে। তো ওইটাই হবে আমার এটার পিএইচ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা এর আগে যখন পিএইচ নির্ণয় করছি তখন এই 10⁻⁷ টার্মটা আমরা যোগ করি নাই। তো এটা যোগ না করার কারণটা হচ্ছে এরকম যে তুমি যদি আগে যোগ করতা, আগে তোমার এই মানগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, যেমন 0.01 বা 0.1। তো এই মানগুলোর তুলনায় 10⁻⁷ অনেক অনেক নগণ্য। তো তুমি যদি এটার সাথে যোগ করো বা না করো সেটা তোমার পিএইচের উপর কোনো রকম ইফেক্ট ফালাবে না। বাট এইটাতে তুমি যদি যোগ না করো তোমার পিএইচের উপর একটা ব্যাপক ইফেক্ট আসবে, যার কারণে যখন তোমার এই মানগুলো 10⁻⁵ বা এর কম হবে তখন হচ্ছে তোমার এই পানির পিএইচটা পানির হাইড্রোনিয়াম আয়নটা যোগ করতে হবে। আর তার কম হইলে তোমার যোগ না করলেও তোমার পিএইচের উপর তেমন কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এটা ছিল একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো ট্রিকি, এটা তোমরা খেয়াল রাখবা যে যখন মানটা 10⁻⁵ এর কম হবে তখন হচ্ছে ওইটার সাথে আমার কিন্তু 10⁻⁷ যোগ করতে হবে। অ্যান্ড এটা খেয়াল করবে H2SO4 এর ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে গুণ হয়। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা সেটা দেখো যে নেক্সট অঙ্কে আমার এই অঙ্কে কী বলে দেওয়া আছে যে এত সেন্টিমিটার কিউব একটি দ্রবণে এত গ্রাম ফর্মিক অ্যাসিড, এত গ্রাম অ্যাসিটিক অ্যাসিড আছে সমায়ন প্রভাব উপেক্ষা করে। সমায়ন প্রভাব উপেক্ষা করতে কেন বলেছে যে তোমার হচ্ছে এইখানে ফর্মিক অ্যাসিড একটা COO আর একটা হাইড্রোজেন আয়ন দিবে, আবার এটা একটা হাইড্রোজেন আয়ন দিবে। তো আমরা জানি সমায়ন প্রভাবে হচ্ছে তোমার বিয়োজনটা বাধা পায়। তো এখানে সমায়ন প্রভাবটা তোমাকে উপেক্ষা করতে বলছে। সো বিয়োজনের বাধাটা আমরা এখানে চিন্তা করব না, বা বিয়োজন কম বেশিটা আমরা চিন্তা করব না। নর্মাল কেজে যে বিয়োজনটা হয় আমরা সেটা দিয়ে এই অঙ্কটা করব। তো এই জায়গাটাতে কি হবে দেখো যে তোমার এটার জন্য আমার কি লাগতেছে, দেখো এটাও দুর্বল, এটাও দুর্বল। সো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি, এটা বিয়োজনের জন্য আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করব। ঠিক আছে, সে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সমান কি ছিল, KA সমান α²C। α² বের করলে আমি পেজটা গণনা করতে পারতেছি, বাট আমার সিটা এখানে কিন্তু জানা নাই। সিটা জানার জন্য আমার যেটা আছে সেটা হচ্ছে আমার এটার ভর দিছে, এটার ভর দিছে। তো আমরা সি যদি বের করতে চাই তাহলে কিন্তু অনেক সহজ। কিভাবে দেখো যে সি সমান কি হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। মোল সংখ্যা কি হচ্ছে 4.6 ডিভাইডেড বাই এটার ভর হচ্ছে 46। এটা কি ডিভাইডেড বাই 1000 সেন্টিমিটার কিউব, বা এটাকে আমরা লিখতে পারি 1 লিটার। তো এটা হচ্ছে 0.1 m। এটা কিসের CH3COOH। আবার তুমি যদি CH3COOH বের করো তাহলে দেখবা যে 6 ডিভাইডেড বাই 60 হবে, কেননা এটার আণবিক ভর হচ্ছে 60 ডিভাইডেড বাই 1 লিটার সমান এটাও আসবে 0.1 m। এখন আমার দেখো সি জানা আছে, কে দুইটারই কে জানা আছে, জাস্ট আমার পিএইচ বের করতে হচ্ছে। তো পিএইচটা কী হচ্ছে, পিএইচ সমান মাইনাস হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো সমায়ন প্রভাব যেহেতু উপেক্ষা করতে বলছে, তো সেখানে এটার যে পরিমাণ হাইড্রোজেন আয়ন আসবে, এটার যে পরিমাণ হাইড্রোজেন আসবে, দুইটা একসাথে কাউন্ট হবে। তো এটার হাইড্রোজেন আয়ন যদি ফর্মিক অ্যাসিডে কাউন্ট করি তাহলে হচ্ছে √KHCOOH ইন্টু CHCOOH। এটা একটা হচ্ছে আমার হাইড্রোজেন আয়ন দিবে, প্লাস KCH3COOH ইন্টু CH3COOH। আচ্ছা, এই যে এটা ছিল আমার প্রথম অ্যাসিডের হাইড্রোজেন আয়ন, এটা আমার দ্বিতীয় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন। অ্যান্ড এই দুইটা থেকে আমরা হচ্ছে মোট হাইড্রোজেন আয়নের পরিমাণ, এবং সেখান থেকে আমরা পিএইচের মানটা পাবো। এটা ক্যালকুলেট করে নিলেই পারবা তোমরা। নেক্সট অঙ্ক দুইটা হচ্ছে কাইন্ড অফ খুব ট্রিকি। তো কেমন দেখো যে প্রথমটা তোমরা সবাই মনে হয় এর আগে করছো এই টাইপের অঙ্ক, বাট আমি দেখানোর সাথে দেখাচ্ছি যে 20 ml এত m সোডিয়াম হাইড্রোক্সাইড, 10 ml এত m HCl মিশ্রণের পিএইচ কত। তো দেখো 20 ml
ইন্টু 0.075 m ডিভাইডেড বাই 1000 ml করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, দেখো এটার এককটা m সমান কত, মোল পার লিটার। তো এটাকে 1000 দিয়ে আমি ভাগ করে 1000 দিয়ে ভাগ করার ফলে কী হয়েছে, এটা আমার লিটারে পরিণত হয়ে গেছে। তো এখান থেকে তুমি যেই মানটা পাবা সে মানটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্ড তুমি যদি সিমিলারলি এই সেলটা কাউন্ট করো তাহলে এই সেলটা পাবা হচ্ছে 10⁻³ মোল HCl। তো দেখো মোল পার লিটার ছিল, তার সাথে লিটার গুণ হয়ে মোল পাইছি আমি। তো আমার কাছে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আছে, HCl-এর মোল সংখ্যা আছে। আমরা কি জানি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তো এইটা S, এইটা S, এটাও S। আচ্ছা, ও সাথে পানি উৎপন্ন হবে। তো দেখো যে HCl আর এখানে কিন্তু এটা আছে 1.5 ইন্টু 10⁻³, এটা আছে 1 ইন্টু 10⁻³। অর্থাৎ এখানে দেখো কম কোনটা আছে, এইটা। সো এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিন্তু হচ্ছে প্রশমিত করে দিবে। অবশিষ্ট কি থাকবে, 1.5 মাইনাস 1 ইন্টু 10⁻³ সমান 0.5 ইন্টু 10⁻³ পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু দ্রবণে থেকে যাবে এবং সেটা বিয়োজনের ফলে কি হবে, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকবে। অ্যান্ড আমার হচ্ছে একটা জিনিস দেখো যে এই দুইটা মিশ্রণের ফলে আমার পুরা মিশ্রণের যে আয়তন সেটা হচ্ছে 20+10। তো দেখো আমি কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা মোল সংখ্যা পাইছি এবং এটার আয়তনটা পাইছি, এটা এত ml ইন্টু 10⁻³। তো এখান থেকে আমি কি পাবো, সেটা হচ্ছে যে আমি এইটার ঘনমাত্রাটা পাবো। ঘনমাত্রা বলতে কি, যে আমার এই দুইটা বিক্রিয়া করবে, যেহেতু একটা অ্যাসিড একটা ক্ষার, সো অবভিয়াসলি এরা প্রশমিত করবে। প্রশমনের পরে অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রাটা আমি পাচ্ছি। অবশিষ্ট ক্ষারটা কি শক্তিশালী ক্ষার না? সো অবশিষ্ট ক্ষার যেহেতু শক্তিশালী ক্ষার, সে কি পুরাটুকু বিয়োজিত হয়ে দ্রবণের ভিতর অবস্থান করবে। সো এইটার যে ঘনমাত্রা, এইখান থেকে উৎপন্ন আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কিন্তু সেম হবে। অর্থাৎ আমার pH সমান হবে 14 মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। এটাই আমার মিশ্রণের pH। আচ্ছা, এখন দেখো আগের অঙ্ক আর এই অঙ্কটা একই রকম। এখানেও বলছিল এত ml এত m, অত ml এত m অ্যাসিড আর ক্ষার। এখানেও এত ml মানে সেন্টিমিটার কিউব বা ml তো এত ml এত m, এত ml এত ml m ক্ষার অ্যাসিড আর ক্ষার। তো পার্থক্যটা কোথায় দেখো, যে পার্থক্যটা হলো আগের বার আমার বেশি চিন্তা করতে হয়নি, কেননা দুইটা ছিলই সবল। সো দুইটাই পুরোপুরি বিয়োজিত হয়। সো ওইখানে আমার কোনো রকমের চিন্তা ছিল না। এই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস চিন্তার চলে এসেছে। চিন্তার বিষয়টা হলো কি, যে এখানে আমার একটা দুর্বল অ্যাসিড দিয়ে দিছে। সো এই দুর্বল অ্যাসিড যেটা, সেই দুর্বল অ্যাসিডটা হচ্ছে পুরোপুরি বিয়োজিত হতে পারে না। সো আমি পুরোপুরি লিখতে পারতেছি না যে এই পুরো পরিমাণটাই কিন্তু আমার দ্রবণে বিয়োজিত হবে। সো পুরো পরিমাণটা যদি দ্রবণে বিয়োজিত হবে কি হবে না এটা আমি না জানি, তাহলে এখান থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ করাটা পসিবল না। অর্থাৎ এই যে এখানে যে আমরা একটা স্টেপ করছিলাম, এই স্টেপটা আমরা সরাসরি করতে পারবো না। সো এখানে আমরা অন্য একটা ট্যাকটিক্স ইউজ করতেছি। দেখো ট্যাকটিক্সটা কেমন, যে ইভেনচুয়ালি কিন্তু তোমার যেই এই অ্যাসিডটা, এটা যদি এটার সাথে বিক্রিয়া করার ফলে আমার কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যাসিটেট। এখন এটা কি, এটার সবল মানে এটার সাথে একটা দুর্বল অ্যাসিডের সাথে একটা সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, ঠিক আছে। তার মানে কি হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে এইটা একটা বাফার দ্রবণের মতো কাজ করতেছে। অ্যান্ড এই অঙ্কে ক্ষেত্রে তোমার হচ্ছে একটা জিনিস আমরা ইউজ করব, সেইটা হচ্ছে আমার হ্যান্ডারসন হেসেলব্যাথের যে ইকুয়েশনটা ছিল সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। কেননা দেখো এটা কিন্তু ইভেনচুয়ালি একটা বাফার দ্রবণের মতো, যে একটা দুর্বল অ্যাসিডের সাথে একটা সবল ক্ষার বিক্রিয়া করতেছে। এটা বিক্রিয়া করে কিন্তু একটা লবণ উৎপন্ন করবে, যেই লবণটা আমার
যেই লবণটা আমার বাফার দ্রবণে ক্রিয়া কৌশল দেখাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি সাজেস্ট করব যে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড এই দুইটা অ্যাসিডের Ka অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা তোমরা মুখস্থ রাখবে সবসময়, কারণ অনেক অঙ্কে এই মানগুলো গিভেন থাকে না। তো এখানে দেখো যে Ka এর মানটা আমরা কত লিখতে পারবো, মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁵, এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের Ka এর মান, প্লাস লগ অফ, আচ্ছা এই জায়গাটাতে তোমাদের আমি গুণগত রসায়ন চ্যাপ্টারে যখন মোল সংখ্যার সংজ্ঞা পড়াইছিলাম তখন মোল সংখ্যাগুলোতে অনেক ইকুয়েশন দিয়েছিলাম, যেমন W/m, তারপর হচ্ছে N/Na, আবার হচ্ছে V/V, 22.4 STP-তে। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে তুমি যদি ঘনমাত্রা এসকে ভি দিয়ে গুণ করো, ঘনমাত্রা এসকে ভি দিয়ে গুণ করো, তাহলে মোল সংখ্যা পাবা, কেননা এটার একক হচ্ছে মোল পার লিটার ইন্টু লিটার। তো লিটার এটা কেটে যায়, আমরা পাবো মোল। এই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো দেখো এইখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা লবণের ঘনমাত্রাটা পাবো, কেননা এইখান থেকে এই যে এই সোডিয়ামটাই কিন্তু এখানে লবণ আকারে উৎপন্ন হবে। সো এখানে আমরা যে লবণের ঘনমাত্রা পাবো সেটা হচ্ছে 90 × 10⁻⁵, এটা যেহেতু ml ছিল সো আমি লিটার করে নিলাম, ইন্টু এটার ঘনমাত্রা 0.1। এটা আমি কি পেলাম, লবণের মোল সংখ্যা। নেক্সট অ্যাসিডের মোল সংখ্যা। অ্যাসিডের মোল সংখ্যাটা যখন আমি লিখব তখন আমি কিন্তু 150 × 10⁻³ ইন্টু 0.1 যদি লিখি তাহলে একটা ভুল হবে। ভুল হওয়ার কারণটা হচ্ছে যে তোমার এই পুরো অ্যাসিডটা কিন্তু এখানে এক্সিস্ট করতেছে না, কেননা তোমার এখান থেকে এটার সাথে যখন এটার মানে বিক্রিয়াটা ঘটছিল তখন কিন্তু আমার এই যে এই অ্যাসিডেট আয়নটা কিন্তু এখান থেকে আসছিল। সো এখানে যে অ্যাসিডেট আয়নটা ছিল ওইটা কিন্তু কিছু মোল সংখ্যা মানে অ্যাবজর্ব করে নিচ্ছে। সো পুরাটুকু কিন্তু থাকবে না, থাকবে কতটুকু, এই 150 ইন্টু 150 × 10⁻³ ইন্টু 0.1। এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে আমার এই যে এই লবণের মোল সংখ্যাটা, অর্থাৎ লবণের মোল সংখ্যা কত, 90 × 10⁻³ ইন্টু 0.1। সো এখান থেকে আমি পাবো 60 × 10⁻³ ইন্টু 0.1। এইটাই হবে আমার তোমার অ্যাসিডের মোল সংখ্যা। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটাই হবে তোমার হচ্ছে পিএইচের মান, অর্থাৎ এইটাই তোমার এই অঙ্কের ক্ষেত্রে পিএইচের মান। অর্থাৎ যখন তোমার দুইটাই সবল দিবে তখন তুমি জাস্ট বিয়োগ করে দিয়ে ওইটার কি বলে এটার ঘনমাত্রা বের করে নিলে এনাফ। বাট তোমার যদি একটা দুর্বল একটা সবল দেয় তখন হচ্ছে তোমার বাফার দ্রবণের যেই কনসেপ্টটা সেটা কাজে লাগাইতে হবে, দেন অঙ্কগুলা করতে হবে। আচ্ছা, আমাদের লেকচারের লাস্টের দুইটা অঙ্ক, এই দুটো অঙ্ক করতে গেলে দেখো খুব সহজ। আগে যে অঙ্কটা করলাম এখনই ওই অঙ্কের মতো এটা। এখানে কি বলছে জাস্ট যে তোমার এবার কত ml মানে সোডিয়াম ফরম্যাট ওইটা বলে দিছে, মানে সোডিয়াম ফরম্যাটটা কোনটা, যে HCOONA। তো HCOONA হচ্ছে আমার সোডিয়াম ফরম্যাট, আর ফর্মিক অ্যাসিডটা তো জানোই কি যে HCOOH। তো আমরা কি জানি, এখানে আমরা জানি যে pH সমান pKa প্লাস লগ সল্ট n সল্ট ডিভাইডেড বাই n অ্যাসিড। তো এখানে আমার পিএইচ বয়নি, এখানে POH দিছে। সো এখান থেকে আমরা পিএইচ ইজিলি বের করতে পারবো, সেটা হচ্ছে 14 - 10 সমান পিকে এর মানটা কত হবে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে, যেটা ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার মানটা হলো মাইনাস লগ 1 × 8 × 10⁻⁻⁴। এই মানগুলো মুখস্থ রাখবে তোমরা, প্লাস লগ অফ, এখন দেখো এখানে কি চাইছে তোমার সোডিয়াম ফরম্যাট অর্থাৎ সল্টের এই পার্টটা চাইছে। সো আমরা কি S × V করতে পারি। সো এসটা জানি যেটা হচ্ছে 0.01 ইন্টু ভি কত, ভিটা এখানে ডিভাইডেড বাই 0.05 ইন্টু 50। দেখো এখানে আমি 10⁻³ না দিলেও হচ্ছে, কেননা উপরে 10⁻³ নিচে 10⁻³ ক্রস ওভার হয়ে যাবে। সেখান থেকে তোমার দেখো সবগুলা মান জানো, শুধু ভিটা বের করলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে।
নেক্সট আমরা বাফার দ্রবণ সম্পর্কে জানতাম যে বাফার দ্রবণ হলে এমন একটা দ্রবণ যেটা পিএইচে পরিবর্তনকে বাধা দেয়। বাট তুমি যদি একটা সবল অ্যাসিডকে অনেক বেশি পরিমাণে বাফার দ্রবণের ভিতর দিয়ে ফেলো, সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্ষমতাটাকে ওইভাবে মানে বাফার দ্রবণ অত পরিমাণ পিএইচের রোধটা আটকাতে পারে না, বাফার দ্রবণ হচ্ছে অল্প পরিমাণ পিএইচের পরিমাণটাকে বাধা দেয়। তো এখন যদি একটা বাফার দ্রবণ আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে মানে সোডিয়াম অ্যাসিটেটের মানে বাফার দ্রবণ প্রস্তুত করা আছে। এখন ওই দ্রবণে যদি তুমি HCl যোগ করেন সেটা পরিমাণ যদি এরকম হয়, তো সেইখানে বলা হয়েছে যে যোগ করার ফলে বাফার দ্রবণে পিএইচটা কত। এখন তোমার এখানে একটা জিনিস জানতে হবে, সেটা কি, যে সোডিয়াম অ্যাসিটেট HCl যেটা কিনা একটা শক্তিশালী অ্যাসিড, এটার সাথে বিক্রিয়া করে H3COOH প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এটার অর্থ কী হচ্ছে যে এখানে আমার কিছু পরিমাণ লবণ ছিল যেটার পরিমাণ এখানে দেওয়া আছে, এই লবণের সাথে HCl বিক্রিয়া করে কিছু পরিমাণ অ্যাসিড তৈরি করে ফেলাচ্ছে। তো ইভেনচুয়ালি আমরা জানি কি pH সমান pKa প্লাস লগ অফ n সল্ট ডিভাইডেড বাই n অ্যাসিড। তো তোমরা এখানে খেয়াল করো, এটার মূল সংখ্যা প্রথমে যা ছিল এটার সাথে বিক্রিয়া করার ফলে কিন্তু এটা মূল সংখ্যা তা থাকবে না, এটা কিন্তু অবশ্যই কমে যাবে। আর এটার মূল সংখ্যা প্রথমে যা ছিল বিক্রিয়ার ফলে এটা উৎপন্ন হওয়ার ফলে এটা মূল সংখ্যা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ প্রথমে এটা ছিল, তার সাথে আবার এই পরিমাণটা বেড়ে গেল। তো এটা কি হচ্ছে যে তোমার এটার পরিমাণ ছিল, অর্থাৎ সোডিয়াম অ্যাসিডেটের পরিমাণটা ছিল 200 × 10⁻³ × 0.01 m, এটা ছিল প্রথমে। তার থেকে কিন্তু এই HCl-এর ওই পরিমাণটা বিয়োগ হবে, অর্থাৎ 50 × 10⁻³ × 0.02। এই যে এই পরিমাণটা হচ্ছে আমার পরবর্তী n সল্ট হবে। অর্থাৎ যেই পরিমাণ সল্ট ছিল সেটার সাথে যেহেতু HCl বিক্রিয়া করে ওই পরিমাণ সল্টটাকে রিডিউস করে এই পরিমাণ অ্যাসিড উৎপন্ন করতেছে, সো ওই পরিমাণ এই HCl-এর মূল সংখ্যাটা বাদ যাবে। অ্যান্ড প্রথমে যেই পরিমাণ অ্যাসিড ছিল সেটা হচ্ছে 500 × 10⁻³ × 0.01, এটা ছিল আমার প্রথমে অ্যাসিড। তার সাথে কিন্তু এই পরিমাণ নতুন অ্যাসিড যোগ হলো, তো সেটা হবে 50 × 10⁻³ × 0.02, এটা হবে আমার n অ্যাসিড। তো pH এর মানটা আমার বের করতে হবে। pK এর মান দেওয়া আছে 4.38 প্লাস লগ অফ, এই জায়গায় n সল্টের মানটা হবে এইখানে আমি যেটা বের করলাম, আর n অ্যাসিডের মানটা হবে এইখানে আমি যেটা বের করলাম। এই দুইটা হচ্ছে এখানে বসায় দেওয়ার পরে যে মানটা পাবা সেটা হচ্ছে তোমার নতুন pH। এই টাইপের অঙ্ক কিন্তু বুয়েটে আসে, তোমার এর আগে একবার আসছিল, যার কারণে এই টাইপের অঙ্কগুলো করান। যে তোমার খেয়াল রাখতে হবে যে যখন বেশি পরিমাণে আমি সবল ক্ষার বা অ্যাসিড দিব তখন আমার বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা একটু চেঞ্জ হবে। অ্যান্ড সেই ক্রিয়া কৌশল চেঞ্জ হওয়ার জন্য তোমার হচ্ছে এই যে বিক্রিয়াগুলো জানতে হবে। এই বিক্রিয়াটা করতে পারলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমার এই লবণটার সাথে HCl বিক্রিয়া করে ওই অ্যাসিডটা তৈরি করে ফেলাচ্ছে, যার কারণে আমার এই HClটা এটা থেকে হচ্ছে বিয়োগ হচ্ছে, অ্যান্ড নতুন করে এই অ্যাসিডের সাথে এই সেলের ওই পরিমাণ মোল সংখ্যাটা যোগ হচ্ছে। যোগ হওয়ার ফলে এটা কিন্তু দেখো আমি HCl বিয়োগ দিইনি, এখানে কিন্তু আমি যে এইখানে যেই পরিমাণ সোডিয়াম অ্যাসিডের বিক্রিয়া করছে সেইটা বিয়োগ দিছি। অ্যান্ড এখানে কিন্তু আমি HCl-এর মোল সংখ্যা অ্যাকচুয়ালি যোগ দিইনি, এখানে কিন্তু আমি যোগ দিছি যেই পরিমাণ তোমার নতুন অ্যাসিড উৎপন্ন হয়েছে সেটার মোল সংখ্যা। কিন্তু মানে এখানে হচ্ছে এটার মোল সংখ্যা আর এটার মোল সংখ্যা সমান হয়ে যাচ্ছে, যার কারণে আমি সরাসরি ওই মানটাই এখানে লিখে দিছি। আচ্ছা, লেকচারের শেষ পর্যায়ে কিছু কথাগুলোর মধ্যে প্রথম একটা হচ্ছে যে হাজারি স্যারের বই খুব ভালো করে রিডিং পড়তে হবে। তোমাদের আজকের পার্টটা ছিল হচ্ছে অ্যাসিড ক্ষার সাম্য অবস্থা, বাট তোমাদেরকে আমি ওটার সাথে সাথে pH সম্পর্কিত অনেক রকমের অঙ্ক করাইছি। এই প্রত্যেকটা টাইপ ধরে ধরে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবা। তোমার pH সংক্রান্ত অঙ্ক অহরহ ভর্তি পরীক্ষায় আসে, যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার pH সংক্রান্ত অঙ্ক আসবেই। প্রত্যেকটা টাইপ অন্যরকম, তোমার কথার প্যাচ দিয়ে প্রত্যেকটা pH-এর অঙ্ক সহজ অঙ্ককে ঘুরে দিবে। সেই অঙ্কগুলো প্র্যাকটিস করা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক বলো বা যেটাই বলো সেগুলো থেকে তোমার দেখে দেখে অঙ্কগুলো করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে কি যে তোমার বই পড়ার সাথে সাথে তোমার একটা বা দুইটা বইয়ের অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমাদের হচ্ছে সাম্য অবস্থায় রিলেটেড অঙ্ক একটু কম করাইছি, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। কিন্তু কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে যখন আমরা হাইড্রোজেন আয়ন কাউন্ট করি সেটা হচ্ছে পুরা দ্রবণের মধ্যে কী পরিমাণ হাইড্রোজেন আছে সেটা কাউন্ট করি। যখন আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে কাউন্ট করি তখন হচ্ছে আমরা বিয়োজন পুরোপুরি হয় না বলে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে সেখান থেকে আমরা বিয়োজন মাত্রাটা বের করি। আর বাফার দ্রবণের ক্ষেত্রে হচ্ছে তোমার যদি বেশি পরিমাণ সবল অ্যাসিড বা সবল ক্ষার দেওয়া হয় তখন হচ্ছে আমার বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কিছু পরিমাণ অ্যাসিড বেড়ে যায়, কিছু পরিমাণ লবণ রিডিউস করে। এই কয়েকটা কনসেপ্ট মাথায় রাখলে মোটামুটি তুমি সব টাইপের অঙ্ক করতে পারবা। আর বই পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা, অর্থাৎ কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী, কোন অ্যাসিড কত বেশি দুর্বল, এগুলো বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো খুব ভালো করে রিডিং পড়বা। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।